সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই সকাল, সময়টা হোক কর্মমুখর, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশন আর সাকি, থাকছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সাকি যেমনটি বলছিল, কর্মমুখর হোক এবং সুন্দর কাটুক সারাটি দিন। শুভ সকাল। শুভ সকাল। ভালো আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে দেখা দৃষ্টিভঙ্গিটা যদি সুন্দর হয় তাহলে একটি সকাল যেমন সুন্দর হয়ে ওঠে, তেমনি সারাটা দিনও কিন্তু চমৎকার যায়। কি বলো? খুবই চমৎকার বলেছো। দেখার দৃষ্টিভঙ্গি না, পজিটিভিটি যেটাকে আমরা বলি, সত্যি প্রতিদিন সকালে আমার মনে হয় সবাইকে নতুন করে একটু ভাবা উচিত। প্রত্যেকটা নেগেটিভিটি ছেড়ে আমরা যেন পজিটিভ ভাবে ভাবি সবকিছু, তবেই না সবকিছু সুন্দর হবে। নিশ্চয়ই তাই, কারণ দেখার দৃষ্টিভঙ্গি, ওই যে বলে না, চোখ যে মনের কথা বলে, তাই না? চোখ কিন্তু মনের কথাও বলে। একদমই। চলো আজকে কে আছে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার জানে আলম মৃধা। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে স্যার ভীষণ আনন্দিত আমরা। অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জানবো, শৈশবে আমরা যাব। তার আগে একটা বিষয় জানতে চাই, বর্তমান সময়ে শিশুদের যে চোখের যে স্বাস্থ্য বা চোখের যে অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে তারা দূরের জিনিস দেখতে পাচ্ছে না ঠিক মতো। স্যার কেন হচ্ছে এমনটা, কি বলেন? এটার অনেকগুলো কারণ, তার ভিতর একটা যেটা আপনি বললেন, অতিরিক্ত স্ক্রিনে থাকার জন্য, মোবাইল কিংবা টিভি, ল্যাপটপ, এই টাইম দিয়ে তারা খুব বেশি দিচ্ছে। এই কারণে তাদের চোখের দৃষ্টিটা, মানে দূরের দৃষ্টিটা কমে আসছে। এটা একটা কারণ। এছাড়াও জন্মগত কারণেও তার কিছু ত্রুটি বা দৃষ্টি স্বল্পতা থাকতে পারে। নিউট্রিশন, পারিপার্শ্বিক অবস্থা, এনভায়রনমেন্ট, খেলাধুলা নাই, খেলার মাঠ নাই, এই কারণেই তারা ঘরমুখো হয় এবং মোবাইল বা স্ক্রিনে মুখোমুখি হয়ে তাদের এই দৃষ্টি, স্বল্প দৃষ্টি, এগুলো, এই ফ্যাক্টরগুলোই কাজ করছে। অন্যতম কারণই আসলে এখন এটাই বলা যায় যে খেলাধুলার মাঠ বা খেলাধুলার সেই সুযোগ সুবিধা আমাদের শিশুদের আগের মতো নেই, যেটি আপনার শৈশবে আপনি বা আমরাও কিছুটা পেয়েছি, তাই না আনিস? স্যার, একটু আপনার শৈশবে ফিরে যেতে চাই। আপনি আপনার জন্ম, যদি ভুল না করে থাকি, পাবনায়, কিন্তু আপনি বেড়ে উঠেছেন খুলনায়। জি জি জি, সবকিছু মিলে আপনার শৈশবটা কেমন ছিল? আসলে ওইটাই আসলে জীবন ছিল। আচ্ছা। আমার জন্ম পাবনা, জি, এটা বেড়া থানায় যমুনার পারে একটা গ্রাম মধুপুর, যেটা আমার নানা বাড়ি। আসলে ওইখানেই আমার জন্ম। এটা সালটা ছিল 1967 সালে। আচ্ছা। যমুনার পারে সুন্দর একটা গ্রাম, এইখানে ছুটাছুটি করে আমার মানে শৈশবটা কেটে, তারপরে পড়ালেখার জন্য আমি আসলে খুলনায় চলে আসি। কারণ আমার ফাদার ওইখানে চাকরি করতেন, রেলওয়ে ডিপার্টমেন্টে। প্রাথমিক বিদ্যালয়টা আমার ছিল প্রভাতী রেলওয়ে প্রাথমিক বিদ্যাপীঠ। আচ্ছা। এখান থেকেই পড়ালেখা শুরু। ক ভাই বোন স্যার আপনারা ছিলেন? আমার 6 ভাই। আচ্ছা, 6 ভাই। বড় ছিলেন? আমি বড়। জি জি। এইখানে প্রাইমারি শেষ করে আমি মাধ্যমিক, যেটা খুলনা জেলা স্কুলে শেষ করি, ওটা 1983 সালে। আচ্ছা। এরপরে কলেজ লাইফ শুরু হয়, এটা ছিল বিএল কলেজ, দৌলতপুর, খুলনা। স্যার, আপনার শৈশবটা নিয়ে আমরা আরেকটু জানতে চাই যে কেমন ছিলেন আপনি? আপনি তো ফুটবল খেলতে খুব পছন্দ করতেন। আমি খেলাধুলা পাগল ছিলাম, ফুটবলটাই বেশি খেলতাম। তাছাড়া ক্রিকেট, ভলি সবই খেলছি, কিন্তু ফুটবলটাই আমি বেশি পারদর্শী ছিলাম, এবং ওটাই আমার প্রিয় খেলা ছিল। স্যার, এখন তো আসলে ফুটবল জ্বরে আক্রান্ত হতে যাচ্ছি আমরা। কোন দলকে সাপোর্ট করছেন আপনি? আমি ব্রাজিলকে সাপোর্ট করি। চমৎকার। বাংলাদেশের বেশিরভাগ সাপোর্টারই মনে হয় ব্রাজিল। আমি ভুল কিছু বললাম না তো আনিস? আমি কি ভুল কিছু বলেছি? না, ভুল না অবশ্যই। আমার কাছে মনে 2 ভাগে ভাগ হয়ে গেছে, ব্রাজিল আর্জেন্টিনা। স্যার, খেলাধুলা, এই যে পড়াশোনা, একই সঙ্গে পরিবারের বড় সন্তান, বাবা কি চাইতেন, কি বলতেন? বাবা চাইতেন আসলে পড়াশোনাটাই প্রাধান্য দিতেন, কিন্তু খেলাধুলাকে ওইভাবে নিষেধও করেননি। আচ্ছা।
আবার বেশি উৎসাহ দেননি, কিন্তু পড়াশোনার প্রতি বেশি জোর দিয়েতেন। জি স্যার, আমরা শুনি আপনার সম্পর্কে এভাবেই ছোট ছোট গল্প, সেই সুন্দর গল্প, বিশেষ করে যে চমৎকার শৈশবের কথা আপনি বলছিলেন যে আপনাদের শৈশবটাই ছিল আসলে আসল শৈশব। ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই স্যার, তারপর ফিরতে চাই আপনার কাছে। দর্শক, অধ্যাপক ডাক্তার জানে আলম মৃধা বাংলাদেশের একজন খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ। বর্তমানে তিনি বাংলাদেশ আই হসপিটালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে MCPS এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে MS সম্পন্ন করেন। চিকিৎসা শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে তিনি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত প্রখ্যাত LV প্রসাদ আই ইনস্টিটিউট থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গবেষণার ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি প্রায় 15টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করেছেন। তিনি অপথ্যালমোলজি সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক অপথ্যালমোলজি অ্যান্ড স্ট্রাবিসমাস, বাংলাদেশ একাডেমি অব অপথ্যালমোলজি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন পেশাদার সংগঠনের নেতৃত্ব পর্যায়ের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, শৈশব নিয়ে জানতে চাচ্ছিলাম, এবং এই যে একটা দুরন্তপনা, না, খেলাধুলা পছন্দ করা, এবং পরিবারের বড় সন্তান যেহেতু দায়িত্বের একটা জায়গা তো থেকেই যায়, সেই জায়গা থেকে বাবা মায়ের সবসময় একটা আকর্ষণ থাকে বড় সন্তানের ওপর, যে আমাদের পরবর্তী সময়ে হয়তো সেই পরিবারের হালটা ধরবে। আপনার ক্ষেত্রেও আমি আশা করি নিশ্চয়ই এর ব্যতিক্রম ছিল না। জি স্যার, আপনার কি ভালো লাগতো? আপনি যে একজন চিকিৎসক হবেন সেটা কি আপনি ছোটবেলায় ভেবেছেন, বা বাবা মা কখনো আপনাকে এই বিষয়ে পোক করতেন কিনা যে হ্যাঁ চিকিৎসক হব? এটা আমারও ইচ্ছা ছিল, বাবা মায়েরও এই ধারণা তারা পোষণ করতেন এবং আমাকে এই ব্যাপারেই উৎসাহ দিতেন। আচ্ছা, সেটা কেমন ছিল, মানে আপনার কেমন লাগতো? এটাকে আমি আগের থেকে এটা জানতাম, এটা একটা কঠিন পেশা, অনেক পড়ালেখার চাপ। তারপরেও আমি এবং আমার ফ্যামিলির ইচ্ছাকেই মনে লালন করতাম এবং ওই পথটাই বেছে নেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি কিছুটা সফল হয়েছি। নিশ্চয়ই অনেকটাই সফল হয়েছেন এবং আপনার মাধ্যমে আসলে আমাদের দেশবাসী আসলে উপকৃত হচ্ছে স্যার। সবাই বলি যে আমরা আসলে চিকিৎসা সেবা হচ্ছে মহান পেশা। সেই গল্পে তো আসলে আমরা আসবোই। আপনার পারিবারিক আবহ নিয়ে একটু শুনতে চাই, যে বাবা মার সঙ্গে আপনাদের সম্পর্ক যেটা বলছিলেন, ভাই বোনদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল? আমি ছিলাম বড়, এই জন্যই ওদের সকল ভালো মন্দ, পড়াশোনা সবকিছুই আমাকেই দেখভাল করতে হতো। আচ্ছা, সঙ্গে সঙ্গে বাবা মাকেও হেল্প করতে হতো। এই সব মিলে আসলে দায়িত্বটা বেশ বড়ই ছিল আমার উপর। তো স্যার, যেটি বলছিলেন যে পড়াশোনার প্রতি একটা ভালো লাগা, খেলাধুলা, কখনো প্রেশার মনে হয়েছে? যে চিকিৎসা বিজ্ঞানটা তো আসলে আমরা জানি যে একটা কঠিন পেশা, যদিও এটাও আমরা একই সঙ্গে বলি যে সৃষ্টিকর্তা আসলে যার প্রতি খুব বেশি অনুগ্রহ করেন তাকেই হয়তো এই সুযোগটা দিয়ে থাকেন। কখনো এমনটা মনে হয়েছে? নিশ্চয়ই স্যার। হ্যাঁ, এটা অবশ্যই সবসময় মনে পড়ে, সৃষ্টিকর্তাই সব কিছু করে থাকেন, উনি আমাদেরকে এইভাবেই পরিচালনা করেন। আর যেটা বললেন, আসলেই খুব পড়াশোনার প্রচণ্ড চাপ থাকতো, তখন ডিপ্রেশন আসতো। এমনও হয়েছে যে ফাইনাল পরীক্ষার আগে মনে হয়েছে, আল্লাহ এইবার যদি পাশ করে দেও আর কোনোদিন পড়ালেখা করব না, এরকম ফিলিংসটাও মাঝে মাঝে হতো। কিন্তু পরে আবার কেটে আবার আগায় যেতাম, পোস্ট গ্রাজুয়েশন করলাম। স্যার, এরকম মজার কিছু মানে স্মৃতি মানে শেয়ার করেন না আমাদের সঙ্গে, মানে শৈশবে এরকম আর কি কি হতো? যেমন ধরেন, আমরা জানি আপনাদের সময় তো আসলে অবাধ দুরন্তপনা যেটাকে বলে, আপনারা আসলে সেটাই করতে পেরেছেন, সেই সুযোগটা পেয়েছেন। সেখান থেকে পড়াশোনাটা অনেক সময় খুব বাধা, এরকম কিছু মনে হয়েছে কিনা? এরকম সুন্দর সুন্দর স্মৃতি আপনাদের রয়েছে নিশ্চয়ই, স্যার একটু শেয়ার করেন আজকে আমাদের সঙ্গে। একদম ছোটবেলায় যেটা হয়েছে, পড়ালেখা তখনও শুরু করিনি, করব। আমাদের আমি ম্যাক্সিমাম সময় আমার নানা বাড়িতে কাটাতাম। ওই পাশেই ছিল একটা বিশাল নদী, যমুনা নদী, এবং বিরাট মাঠ ছিল গ্রামে। ওই মাঠেই দৌড়াদৌড়ি
এবং কি ওই যমুনা নদীতেও সাঁতার কাটছি আমরা। বাহ। বাহ। সাঁতার কাটতাম ওইখানে, নদী তখন ফেরি ছিল আচ্ছা। আর কিন্তু ম্যাক্সিমাম নৌকা, পাল তোলা নৌকা দেখতাম। এই দৃশ্যগুলো এখন আর, পাল তোলা নৌকার ওই দৃশ্য এখন আর চোখে আমরা দেখি না। তারপরে মাছ ধরা, ছোট ছোট মাছ মাছ। ধরেছেন স্যার আপনি কখনো? আমি যমুনায় মাছ ধরেছি যমুনায় মাছ ধরেছেন, আচ্ছা। এবং মাছ ধরতে যেয়ে আমি একটু আহত হয়েছিলাম। একবার বড়শি ফেলাতে হয় যমুনা নদীতে, বড়রাও ফেলায়, ওই দেখা দেখি আমিও ফেলাইতে যে আচ্ছা। বড়শিটা আমার শরীরে আটকায় গিয়েছিল একবার। এটা একটা কষ্টকর নিশ্চয়ই কিন্তু বাসায় এসে মজার স্মৃতি। বকাঝকা বকা খেতে তো হয়েছে। খেয়েছি অবশ্যই এর জন্য। স্যার একটু মায়ের গল্প শুনতে চাই, মানে বাবা তো চাইতেন, মাও চাইতেন, জি। মায়ের শাসন, অনুশাসন এবং সর্বোপরি মার যে আগলে রাখা, সেই গল্পগুলো একটু শুনি স্যার। মা তো মাই, মা সবকিছুই সন্তানদের ভালো চান এবং মায়ের স্নেহর তুলনা হয় না। এবং ভালো চান বলেই শাসন করতেন। তখন খারাপ লাগলেও এখন মনে হয় আরো কেন শাসন করেনি, তাইলে হয়তো আরো ভালো হতে পারতাম। সত্যি সত্যি। স্যার, বাবা মার অনেক বৈশিষ্ট্য সন্তানদের মধ্য দিয়ে প্রবাহিত হয় যদি বলি, এমন কোনো বৈশিষ্ট্য আছে যেটা আসলে আপনাকে সবসময় প্রভাবিত করেছে? বাবা খেলাধুলা করতেন, আচ্ছা। আমিও তার মতো খেলাধুলা পছন্দ করতাম। আচ্ছা, এটা আচ্ছা। একটা সেটা আপনি পেয়েছেন বাবার কাছ পেয়েছি। থেকে। মা যেমন চুপচাপ থাকতেন, কথা কম বলতেন, আমার মনে হয় ওই গুণটা আমি মায়ের কাছ থেকে পেয়েছি। আমি, সবাই বলে কথা একটু কম বলি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুটো গুণ আমি স্পষ্ট আমার ভিতর দেখতে পাই। এছাড়া সব কিছুই তো জেনেটিক্যালি আসে, মানুষ বাবা মায়ের থেকেই সব কিছু পেয়ে থাকে, কিন্তু এই দুটো গুণ মনে হয় আমি একটু বিশেষভাবে বেশি পেয়েছেন। স্যার, যারা কথা কম বলে তারা আসলে স্যার প্রয়োজনীয় কথা বেশি বলে, কিন্তু আজকে আমরা প্রয়োজনীয় কথার বাইরেও কিছুটা অপ্রয়োজনীয় কথাও শুনতে চাই আপনার কাছ থেকে। স্যার, ছোটবেলা থেকে তো নিশ্চয়ই আপনি খুব ভালো শিক্ষার্থী ছিলেন, না হলে পরবর্তী সময়ে ডাক্তার হয়ে ওঠা বা এত পড়ার চাপ সামলানো এটা তো সহজ বিষয় ছিল না। শুনি সেই স্কুলের জীবনের গল্প, যে কেমন স্টুডেন্ট ছিলেন, শিক্ষকদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? ওইটাই যেটা বললেন, আসলে পড়ালেখা করতাম, পড়ালেখায় ভালো ছিলাম। আচ্ছা। প্রথম দিকেই থাকতাম, ফার্স্ট সেকেন্ডের ভিতরেই থাকতাম। প্রাইমারি স্কলারশিপ যেটা আমি আচ্ছা। পেয়েছিলাম, জি। বাহ। তারপরে 8-এ যেটা জুনিয়র স্কলারশিপ ওটাও পেয়েছি। বাহ। পরবর্তীতে এইচএসসিতে ভালো রেজাল্ট করেছি। কাজেই শিক্ষকদের নেক নজরেই থাকতাম, ওনারা ভালোই জানতেন। নজর যেটা বলে সবসময়, জি, জি, সেই নজরেই ঠিক ছিলেন। ছিলেন। জি। এই পড়ালেখা আর এর ভিতর তো খেলাধুলা। আমাদের সময় যেসব খেলা আমরা বেশি খেলছি, প্রাইমারি স্কুলে বিরাট মাঠ ছিল সামনে, খেলাটা আমাদের হতো টিফিন পিরিয়ডটায়। আচ্ছা। ওইটাই ছিল আসলে মজার সময়। ওইখানে আমরা বুড়িচি, গুল্লা স্যুট, তারপরে দাঁড়িয়াবান্ধা, সবই খেলেছেন স্যার? সবই খেলেছি। ফুটবল তো খেলেছেনই। ফুটবল তো খেলতাম, ওটা ওই টাইমটাই খেলা হতো না, ওটা ছিল দুপুরের পর। আচ্ছা। ওইটা ফুটবলটা হতো, আর এই টিফিন পিরিয়ডে এইসব খেলাগুলো হতো। এরপরে যেটা জেলা স্কুলে, ওখানেও বিরাট মাঠ ছিল, ওখানেও আমরা ওই টিফিন পিরিয়ডটা এনজয় করতাম। খেলাধুলা তো আসলে স্যার মানসিক বিকাশে ভীষণ রকম সহায়তা করে। খুবই দরকার। আমরা এত ভালো পড়াশোনা, এত ভালো রেজাল্ট চাই, কিন্তু আমরা এই জায়গাটা কেন তৈরি করতে পারছি না? মানে একটু যদি ছোট্ট করে আপনার কোনো অপিনিয়ন থাকে, বা আমরা কি আসলে বুঝতেই পারছি না যে খেলাধুলাটা আমাদের শিশুদের জন্য কতটা জরুরি? এই জিনিসটা আপনি ঠিক ধরেছেন। আমাদের যারা গার্জিয়ান আমরা, তারা এই জিনিসটা বুঝতে চায় না। একটা ছেলে সারা দিন রাত পড়ালেখায়, এক টিউশন মাস্টার থেকে আর এক টিউশন মাস্টার, এইভাবেই তার কেটে যাচ্ছে। স্কুলগুলোতেও পরিবেশ নাই, মাঠ নাই, একটা বিল্ডিং এর ভিতর একটা স্কুল হচ্ছে। এই সব মিলে আসলে আমরা ছেলে মেয়েদেরকে
সঠিকভাবে আসলে লালন পালন করছি না বলে আমার মনে হয়। কারণ খেলাধুলা একটা বিরাট দরকার, এটা শিশুর মন মানসিকতা গড়ে তোলার জন্য। জি জি এমনকি এর ভিতর থেকে সে নেতৃত্বেও গড়ে ওঠে খেলাধুলার মাধ্যমে। খেলাধুলার মাধ্যমে সে ক্যাপ্টেন হবে, ভাইস ক্যাপ্টেন হবে, সবার সঙ্গে কিভাবে একসঙ্গে কাজ করতে হয়, মিলেমিশে কাজ করতে হয়, সবার ভিতর কিভাবে সমন্বয় করতে হয়, এগুলো কিন্তু এই খেলার ভিতরে তার মধ্যে এসব চলে আসে। কাজেই খেলাধুলার আসলে কোনো বিকল্প নাই। শুধু পড়াশোনা আমাদেরকে কতটুকু দিচ্ছে আমার সন্দেহ আছে। সেই সময় তো আমার মনে হয় আপনাদের স্কুলের যে শিক্ষকরা ছিলেন তারাও নিশ্চয়ই এটাকে উৎসাহ সাপোর্ট দিতেন, করতেন, জি, জি। উৎসাহ দিতেন খেলাধুলার প্রতি। জি, এটারও কমতি রয়েছে। স্যার, আপনি খুলনা জেলা স্কুলে পড়েছেন, এরপর বিএল কলেজে পড়াশোনা করলেন। কলেজ জীবনটা কেমন ছিল স্যার আপনার? আসলে কলেজ জীবন খুব স্বল্প সময়, দুই বছর। এটা পড়াশোনা করতেই শেষ হয়ে গেছে। এখানে যে আসলে চোখের পলকে মনে হয় চলে গেছে, ওইখানে আলাদাভাবে কিছু করা কোনো সুযোগ ছিল না। এবং 2 বছরের যে পড়াশোনার জার্নি, সেটা শেষে আপনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে যুক্ত হলেন, ভর্তি হলেন। নিশ্চয়ই বাবা মার স্বপ্ন পূরণ হলো। কেমন ছিল তাদের আসলে অনুভূতি? তারা তো ভীষণ খুশি, আচ্ছা। আমিও খুশি, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর ফ্যামিলির পরিবারের অন্য সবাই, চাচা, ভাই বোন, আসলে সবাই খুশি। আচ্ছা আচ্ছা। মেডিকেলে পড়ার যে চাপ, সেটা তো স্যার অনেক বেশি। একটা চাপের ধাক্কা তো আপনাকে শুরুতেই সামলাতে হয়েছে। কেমন ছিল আসলে? ওইটাই যেভাবে বললেন, এটা প্রচণ্ড চাপ, কিন্তু চাপ তো সবার জন্য। ওখানে আমরা 135 জনের মতো সবাই মিলে, আচ্ছা, কাজেই সবাই চাপকেই উপেক্ষা করার চেষ্টা করছে, আমিও তাদের সঙ্গে করেছি। চাপ সামলাতে আসলে কি করতেন? খেলাধুলা করতেন, বা খেলাধুলা করার সুযোগ ছিল কিনা? যখন পরীক্ষার সময়টা চলে আসতো, আচ্ছা। তখন আর ওইভাবে পেতাম না। পরীক্ষার শেষে কিছুদিন রিল্যাক্স থাকতাম, তখন পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতাম। আমাদের ওই রকম মাঠ ছিল না আসলে সলিমুল্লাহ। পিছনে একটা বাস্কেটবল গ্রাউন্ড ছিল, জি, ওইখানেই ছোটাছুটি, বাস্কেট গ্রাউন্ডেই আমরা আবার ভলিবলও খেলতাম, ছোট পরিসরে ফুটবলও খেলতাম। আর বড় টুর্নামেন্টটা যখন আয়োজন হতো, তখন আসলে আমরা বুয়েটের মাঠে খেলাধুলা করছি, আচ্ছা। ঢাকা মেডিকেল কলেজের মাঠে, এবং মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠটা, এইখানে আমরা খেলেছি টুর্নামেন্টগুলো। এইভাবে আর কি খেলাধুলা পাশাপাশি। মেডিকেল হলেই আপনি থাকতেন? আমি হলে, আর পরিবার তো গ্রামের বাড়িতে, খুলনাতে। স্যার, কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল যখন আপনি মেডিকেল শিক্ষায় ছিলেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেমন অপ্রতুল, স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই ভঙ্গুর ছিল ওই সময়, খুবই অপ্রতুল ছিল। চারিদিকে অসংখ্য রোগী দেখতাম, জি, যাদের স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান খুবই কম, স্বাস্থ্য সম্বন্ধে কুসংস্কার তাদের মধ্যে খুব বেশি ছিল। এই জিনিসটাই আমাকে তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া, কিভাবে তাদের উপকৃত হয়, কিভাবে তারা ভালো চিকিৎসা পাবে, এই চিন্তা করে আমার বেশি বেশি মনোযোগী দিতাম। তাদের, আমি যা শিক্ষা গ্রহণ করছি, এটার জন্য তাদের কাজে ব্যয় করতে পারি, এই চিন্তা ভাবনা থেকেই আমার এত দূর আসা। স্যার, অনেকগুলো বিষয় তো ছিল, আপনি চক্ষু বিজ্ঞান কেন বেছে নিলেন? আচ্ছা, এটা একটা মজার ব্যাপার। আমি যখন এই পড়ালেখা করি, তখন মাঝে মাঝে আমরা বিভিন্ন ফ্রি ক্যাম্প করতাম। আচ্ছা। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। এই জায়গায় এগুলো যে আমি যেটা দেখতাম, আমাদের দেশের শিশুরা খুবই অবহেলিত, এবং
এরা সাধারণ একটু জ্ঞানের অভাবে অনেকেই অন্ধত্ব বরণ করছে। এদের সংখ্যা প্রচুর, এবং এই সংখ্যাটা অত্যন্ত দরিদ্র যে ফ্যামিলিগুলো আছে তাদের ভিতরে এটা বেশি ছিল। জি। এই কারণে আমি এই শিশু চক্ষু রোগের উপর চেষ্টা করি ফোকাস করতে। জি স্যার, আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আপনি কাজ করেছেন, পথ শিশুদের নিয়েও মনে হয় আপনি কাজ করেছেন স্যার, মানে তাদের চোখের চিকিৎসার ক্ষেত্রে। তখনই কি আসলে আপনি মোটামুটি ডিসিশন নিয়েছিলাম? জি। প্র্যাকটিক্যালি আসলে কোথায় আপনি অ্যাসাইন হলেন? প্র্যাকটিক্যালি আমি আসলে গভর্নমেন্টে তো বিভিন্ন লেভেলে কাজ করেছি। আমি প্রথমে 17তম বিসিএচে জয়েন করি, আচ্ছা। এবং প্রথম পোস্টিং হয় আমার দুর্গাপুর উপজেলা হেলথ কমপ্লেক্স, এটা রাজশাহী জেলা। এরপর ওখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ। জি। এরপর থেকে আমি চক্ষু পেশায় মানে ভর্তি হই আর কি, এমএস অপথলমোলজিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনি এমএস করেন এবং এমসিপিএস আপনি করেন? এমসিপিএস করি চক্ষু বিষয়ে। এই আমার চোখের ঢোকা। এরপরে আমার মূল ফোকাস ছিল শিশু চক্ষু। সেইটা করার জন্য আমি ইসলামিয়া এবং এলবি প্রসাদ আই হসপিটালে, এটা একটা লং টার্ম ফেলোশিপ ট্রেনিং, যেটা এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদে, সেখান থেকে সম্পূর্ণ করি। জি স্যার, এই যে আপনি যে ফেলোটাই বললেন, মানে আইভি এমভি প্রসাদ আই ইনস্টিটিউট, এটাকে এক ধরনের ফেলোই আমরা বলে থাকি, এবং দীর্ঘ সময় আপনি প্রশিক্ষণ নিয়েছেন সেখানেও তো এটাও তো আপনার পেশাগত জীবনে একটা পরিবর্তন আসলে এনেছে। জি। জি, আমরা যদি সেটা নিয়ে একটু ফোকাস করতে চাই যে কি পরিবর্তন আসলো, বা সেখানে আপনি যখন এই ফেলোটা নিলেন সেখানকার অভিজ্ঞতাই বা আপনার কেমন ছিল? ওখানে দেখলাম ওরা ওই সময়টায় শিশু চক্ষু বিষয়ে ওরা বেশ অ্যাডভান্স ছিল। আমি ওদের ওই টেকনিক্যাল জিনিসগুলো নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করি, এবং পরবর্তীতে ওটা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করছি। এখন আমরা এই ব্যাপারে বলতে পারি আমরা আর পিছিয়ে নাই। শিশু চক্ষু রোগের চিকিৎসার ব্যাপারে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই চলছি। বাংলাদেশে চিকিৎসক যারা শিশু চক্ষু বিষয়ে চিকিৎসা দিয়ে থাকেন তারা বিশ্বমানের, আমি বলবো। তার মানে স্যার আপনি শিশু চক্ষু বিশেষজ্ঞ আপনাকে বলা যায় নিশ্চয়ই? জি। স্যার, যারা নবজাতক একেবারে ভূমিষ্ঠ হয়েছে, অনেক সময় বাবা মারা বুঝতে পারেন না যে তাদের চোখকে ভালো রাখার জন্য কোন কোন বিষয়গুলো একটু মেনে চলা উচিত, কি বলবেন আপনি স্যার? আচ্ছা, নবজাতক আমরা আবার একটা আসে সুস্থ, যারা সুস্থ সবল স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে, এই একটা। আরেকটা আছে যারা জন্মগ্রহণ করেই অসুস্থ অবস্থায়। আচ্ছা, এটা দুই গ্রুপ। এই যারা অপুষ্টি এবং জন্মগতভাবেই দুর্বলতা বা জন্ম টাইমের আগেই যারা জন্মগ্রহণ করে, তাদের একটা ত্রুটি থাকে চোখে, এটাকে আমরা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বলি। এটা যারা 35 সপ্তাহের আগেই জন্মগ্রহণ করে, অথবা কম ওজন, ধরেন 2000 মিলিগ্রামেরও কম ওজন নিয়ে যারা জন্মগ্রহণ করে, এদের ভিতর এটা হওয়ার প্রবণতা খুব বেশি হয়। এই সব ক্ষেত্রে আমরা বলি যে তার বয়স 1 বছর হওয়া মাত্রই চক্ষু বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে নিতে হবে, এবং এই সময় যদি তার ত্রুটিটা ধরা পড়ে, এটা চিকিৎসা করলে সে ভীষণ রিকভার করবে। তা না হলে সে কিন্তু একদম অন্ধ হয়ে যাবে। এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ আছে যারা সুস্থ জন্মগ্রহণ করে, তাদের বেলায় যেটা বলি, অন্তত তাদের খেয়াল করা, চোখের দৃষ্টি কেমন, চোখের কোনো বাঁকা টাকা হচ্ছে কিনা, তার হ্যাবিট, সে সব কিছু কাছে যে দেখতে চায় কিনা, এই জিনিসগুলো বাবা মাকে যদি একটু খেয়াল করে এবং ওটা যদি তার ধরা পড়ে, সঙ্গে সঙ্গে চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে তার চিকিৎসা করা উচিত। এই আর তাছাড়াও
স্কুল প্রি স্কুল মানে যখন সে স্কুলে প্রবেশ করবে, ভর্তি হবে প্রথমবার, সেই সময় তার চক্ষুটা একটা পরীক্ষা করে নেওয়া উচিত। আচ্ছা স্যার, এটার কি কোনো বয়স সীমা আছে? যে আপনি বলছেন যে একটা শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে জন্মগত কিছু ত্রুটি তো থাকেই, সেটা চোখেরও হতে পারে, সেটা যদি নাও হয়, একটা শিশু যখন বড় হচ্ছে, আপনি যেটি বললেন যে সে দূরের জিনিস দেখতে পাচ্ছে কিনা, কাছের জিনিস দেখতে পাচ্ছে কিনা, এগুলো মায়েদেরকে খেয়াল করা, এবং প্রি স্কুলিং এর যে ব্যাপারটা, এটা কি আসলে ওই পর্যন্ত সীমাবদ্ধ, নাকি আরো একটু বয়স সীমা রয়েছে? আসলে এই সময় পর্যন্ত চোখের পরিবর্তন হতে পারে বা ঠিকই বলছেন, সমস্যা হতে পারে? পরিবর্তন তো এটা ডেভেলপিং কন্টিনিউয়াস প্রসেস, কাজে কিন্তু তার ত্রুটিটা ধরার জন্য প্রি স্কুল চেক আপটা ইম্পর্টেন্ট। ওই সময় যদি তার কোনো ত্রুটি পাওয়া যায়, সেটা সে ফলো আপে থাকবে সংশ্লিষ্ট চক্ষু চিকিৎসকের। কারণ যতদিন তার ডেভেলপমেন্ট চলবে, 18-20 বছর পর্যন্ত, ততদিন এই জিনিসটা কিন্তু চেঞ্জ হতে থাকে, কাজেই তাকে কন্টিনিউয়াস ফলো আপে থাকতে হবে। জি স্যার, চমৎকার। স্যার, একটু জানি যে আপনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ের আসলে বড় চ্যালেঞ্জগুলো কি? আসলে এটা বাংলাদেশের একমাত্র চক্ষু চিকিৎসা ইনস্টিটিউট। এটার আসলে অনেক চ্যালেঞ্জ, এটাকে পরিচালনা করা। এখানে বিভিন্ন ডিগ্রি দেওয়া হয় চক্ষু বিষয়ে, সেগুলো মনিটর করা, আচ্ছা, এবং উত্তরোত্তর এটার আরও উন্নতি করা, এইগুলোই আসলে বড় চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ ছিল আমার সময়, আমি তো জুলাই পরবর্তীতে সময় এখানে ডিরেক্টর ছিলাম। এইখানে আপনারা জেনে থাকবেন, ওই সময় জুলাই যোদ্ধাদের ওইখানে চিকিৎসা নিচ্ছিলেন, এবং তাদের চিকিৎসাটা দেওয়াই ছিল বড় চ্যালেঞ্জ আমার জন্য। এবং শুধুই না, তাদের চিকিৎসা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালটাকে সুন্দরভাবে পরিচালনা করাই ছিল আমার জন্য বড় চ্যালেঞ্জ। জি স্যার, সেই সময়ের কোনো স্মৃতি নিশ্চয়ই আপনার এখনো মনে নাড়া দেয়, বা এখনো আসলে মনে হয় যে আরো নতুনভাবে নতুন কিছু করবার অনুপ্রেরণা নিশ্চয়ই আপনাকে যোগায়, বা করবার ইচ্ছা আপনি পোষণ করেন। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে সেই সময় আসলে কি কি বিষয় রয়েছে যে এখনো আপনার মনে হয়? এখানে জুলাই যোদ্ধারা যারা চিকিৎসা নিতেন, তাদের চিকিৎসা দিতে যে আমাদের সাধারণ রোগীদের চিকিৎসা অনেকটা বঞ্চিত হচ্ছিলেন। আচ্ছা, কারণ তারা এমন কিছু কাজের সঙ্গে পরবর্তীতে জড়ায় যান, যার কারণে একটা মাস আমাকে ইনস্টিটিউটটা বন্ধ রাখতে হয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ করাটাই ছিল বিরাট একটা চ্যালেঞ্জ। এটা আসলে জুলাই যোদ্ধা যারা ছিলেন, তাদের চিকিৎসা এবং তাদের সঙ্গে আমাদের কর্মচারীদের একটা কনফ্লিকশন হয়, এই পরিপ্রেক্ষিতে সেটা বন্ধ করতে বাধ্য হয়েছিল আসলে। বিশেষ সময়ে চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধ হওয়া, এটা তো আসলে খুব দুঃখজনক স্যার। এটার জন্য কি আপনারা এখন নতুন করে কিছু ভাবছেন কিনা, কোনো প্রিকশন, বা আপনি যেটি বললেন যে কিছু চ্যালেঞ্জ রয়েছে, এটাও তো একটা বড় চ্যালেঞ্জ, যে একটা এমার্জেন্সির সময় অনেক সময় আমাদের পারিপার্শ্বিকতা বা সব কিছু মিলিয়ে আমাদেরকে ক্লোজ করতে হচ্ছে, যেখানে এটা তো আসলে একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেবা, চিকিৎসা সেবা। সেটা নিয়ে আপনারা কোনো কিছু ভাবছেন কিনা, যে এই ধরনের কোনো সিচুয়েশন যখন তৈরি হবে, আমরা আসলে এই ধরনের ডিসিশনে যাব না? এটা আসলে ডিসিশনটা নিতে সরকার বাধ্য হয়েছিল আসলে। আচ্ছা, কারণ প্রতিষ্ঠানটা বন্ধ করে রাখা কারোর জন্য ভালো না নিশ্চয়ই, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে যায় যেখান থেকে সরকার আসলে এটা করতে বাধ্য হয়েছিল। তারপরে আমরা অবশ্য সব পক্ষের চেষ্টায় 1 মাসের ভিতরে এটা আমার সুন্দরভাবে চালু করতে সমর্থ হয়েছিলাম। তার মানে সময়টা বেশ চ্যালেঞ্জিং ছিল স্যার আপনাদের জন্য। স্যার, আমরা অনুষ্ঠানের শুরুতে জানতে চাচ্ছিলাম যে শিশুরা অনেক বেশি স্ক্রিন দেখছে এবং শেখার জন্য কিন্তু স্ক্রিন দেখছে, তাই না স্যার? কি
এবং তাদের চোখের যে একটা সমস্যা হচ্ছে, এখন যারা বয়সে বড় রয়েছেন তারাও তো প্রচুর স্ক্রিনের সময় দিচ্ছেন, সেক্ষেত্রে তারা আসলে কিভাবে চোখের যত্ন নিতে পারে? আসলে প্রয়োজনে যেটা সেটা তো করতেই হবে, জি, স্যার। এটা তো আর বন্ধ করা যাবে না। জি তারপরেও আমরা তাদের প্রতি যেটা উপদেশ থাকবে, স্ক্রিন টাইমটা যতটা প্রয়োজন ততটাই সীমাবদ্ধ রাখা, আর যতটা প্রয়োজন সেই সময়টাতেও আমাদের কিছু রুল যদি আমরা ফলো করি তাহলেও আমাদের জন্য বেশ উপকারী হবে। যেমন আমরা কন্টিনিউয়াস 20 মিনিট স্ক্রিনে দেখলাম, তারপরে অন্তত 20 সেকেন্ড আমরা একটু দূরে তাকালাম, তারপরে 20 সেকেন্ড আমরা চোখটা একটু বন্ধ করে রাখলাম, রেস্ট দিলাম, তারপরে আবার আমরা আবার শুরু করি। এইভাবে যদি সাইকেলটা মেনটেন করি তাহলে আমাদের সমস্যাটা একটু কম হবে। স্যার, বাজারে এবং আমরা অনলাইনেও কিন্তু প্রচুর ধরনের জিনিস দেখি, বিশেষ করে চশমা, যে চশমাগুলো আমাদের স্ক্রিন থেকে আমাদের চোখকে বাঁচাবে বলা হচ্ছে, এটা আসলে ঠিক কতটা সত্য? না, এটা তো সত্য, আমাদের যে স্ক্রিন থেকে লাইট আসছে সেটা কিছু কিছু লাইট আমাদের জন্য ক্ষতিকর। এই জন্যই এই চশমাগুলো কিছুটা প্রিভেন্ট করে। যেমন ব্লু কার্ড বলি, সব ব্লু লাইটই খারাপ না, কিছু কিছু লাইট আবার খারাপ চোখের জন্য। ওইগুলোকে প্রিভেন্ট করার জন্য ব্লু কার্ড চশমা যদি সে পরে তাহলে চোখটা তার সেফ হয়। এছাড়া কঠিন সূর্যের আলো, তখন আমরা যদি সানগ্লাস যেটা ওটা ইউজ করি, সূর্যের আলোর থেকে আমরা অনেকটা আমাদের চোখকে প্রোটেক্ট করতে পারি। কাজে এগুলো আসলেই হেল্পফুল। স্যার, আপনার ক্লিনিক্যাল আগ্রহের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, মানে বিশেষ করে আমরা যদি বলি যে স্ট্রাবিসমাস বা আরওপি নিয়ে আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো কেমন স্যার? আসলে এই যে দুটো ইউজ করলেন স্ট্রাবিসমাস নিয়ে আসলে অভিজ্ঞতা খুব ভালো না, কারণ অনেকেই এখনো কুসংস্কার মেনে চলে, লক্ষ্মী টেরা বলে ওটার চিকিৎসা তারা করতে চায় না। এই একটা কারণ। আর একটা যেটা, তারা যে এর চিকিৎসা আছে এটাই তারা জানে না, এটাই তাদের অজ্ঞতা, এটা আর একটা কারণ। তারপরে চিকিৎসার অপতুলতাও আছে, সব জায়গায় তো এইভাবে এই চিকিৎসাটা দেওয়া হয় না, হ্যাঁ, কিছু কিছু স্পেশালাইজড হাসপাতালে যেটা দেওয়া হয়। এই আর আরওপির যেটা বললেন, এটা আসলে ওই যে বললাম লো বার্থ ওয়েট, যাদের জন্ম খুব অল্প ওজন নিয়ে হয় এবং যে টাইমে জন্ম নেওয়ার কথা তার আগেই তারা জন্মগ্রহণ করে, এরা বিভিন্ন অপুষ্টিতেও ভোগে এবং এদের বিভিন্ন লাইফ থ্রেটেনিং অসুখও ওই সময় হয়ে থাকে, যার চিকিৎসা প্রয়োজন। এবং এইগুলো দেখেছি হয় আমাদের লো ইকোনমিক্যাল ক্লাসের পিপুলদের ভিতর, এবং কিন্তু এটা চিকিৎসাও কিন্তু আবার খুব ব্যয়বহুল। টেরা বা লক্ষ্মী টেরা, এই বিষয়ে যে আসলে চিকিৎসা করলে ভালো হয় এটা আসলে অনেকেই জানেন না। তো আসলে স্যার, চিকিৎসা করলে কোন ধরনের চিকিৎসা আসলে নিতে হবে? এর জন্য কি আসলে অপারেশনাল কোনো বিষয় কি প্রয়োজন কিনা? এটা অনেকভাবেই চিকিৎসা পদ্ধতি আছে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করি, তার চোখের পাওয়ার যেটা বলে রিফ্র্যাক্টিভ এরর, মানে ওইটা আছে কিনা, ওইটার কারণে কিন্তু ম্যাক্সিমাম টেরাটা হয়ে থাকে। তা আমরা যদি ওইটার সঠিক পাওয়ার নির্ধারণ করে চশমা দিয়ে দেই তাহলেই দেখা যায় অনেক টেরা যেটা স্ট্রাবিসমাস ওগুলো কিন্তু ঠিক হয়ে যায়। এর পরেও যদি কিছু কিছু থাকে তাহলে আমরা এক্সারসাইজ দিয়ে থাকি, এক্সারসাইজের মাধ্যমে বাকিটা তার ঠিক করা সম্ভব। এর পরেও যখন কিছু কিছু আছে যেগুলো এই চশমা বা এক্সারসাইজেও ঠিক হচ্ছে না, তখন আমরা ওগুলো অপারেশন সার্জারি করে একদম ঠিক করে দেওয়া যায়। স্যার, কেমন খরচ পড়ে যদি একটু ধারণা দিতেন? এটা তো গভর্নমেন্ট লেভেলে এটা তো ফ্রি করা হয়,
আর বাইরে বিভিন্ন ইনস্টিটিউটে হয় এটার কস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ধরেন 25,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত লাগে। আবার কোনো আবার রিভিশন সার্জারি লাগে, একবার অপারেশন করেও পুরাপুরি হয়তো কারেকশন হচ্ছে না, পার্শিয়াল হচ্ছে, পরবর্তীতে বাকিটা আবার করতে হয়। এইভাবে এই অপারেশনগুলো হয় এবং একটু কস্ট বেড়ে যায়। স্যার, আপনি বলছিলেন যে চশমা ব্যবহার করা হয় যে চোখের ট্যারা বা এই সমস্যাটা ঠিক করবার জন্য, এটা কি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, নাকি এটা থেকে ক্যারি করতে হয় লং টাইম ধরে? এটা ডিপেন্ড করে আসলে। যদি ছোট বয়সে হয়, এবার এটা যদি তার যদি প্লাস পাওয়ার লাগে, তাহলে এটা বয়সের সঙ্গে সঙ্গে কিছুটা কমে আসে। কিন্তু অন্যান্য রিফ্র্যাক্টিভ এরর যদি হয়, মায়োপিয়া বা অ্যাস্টিগম্যাটিজম যেটা আমরা বলে থাকি, সেই সব ক্ষেত্রে তাকে কিন্তু চশমা ক্যারি করতে হয়। এমনকি অপারেশনের করার পরেও তাকে ক্যারি করতে হয়। মানে বিষয়টা হচ্ছে যে লাইফ টাইমও ক্যারি করতে হতে পারে। জি জি স্যার, এটা তো গেল স্ট্রাবিসমাস। আমরা যদি একটু আরোপি নিয়ে শুনি স্যার। আরোপি ওই ব্যাপারে যেটা বললাম, ওই আমাদের খেয়াল রাখতে হবে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন তার ওজনটা কেমন ছিল, সে কতদিনে ভূমিষ্ঠ হচ্ছে, এই জিনিস, এবং তার ওই সময় কোনো অক্সিজেন লাগছে কিনা, কোনো কঠিন কোনো ওই সময় অসুখ ছিল কিনা, এইসব উপর ডিপেন্ড করে আমরা আরোপি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে থাকি, বলে থাকি। এইটা সাধারণত 1 মাস বয়স, তার জন্মের পর যখন তার 1 মাস পূর্ত হবে, তখনই তাকে একজন চক্ষু বিশেষজ্ঞ দিয়ে স্ক্রিনিং করায় নিতে হবে। এবং এই সময় যদি তার এই আরোপি ধরা পড়ে, তাহলে চিকিৎসা করলে তার ভীষণ সেভ হবে, তা না হলে সে একদম অন্ধ হয়ে যাবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্ক্রিনিংটা নির্দিষ্ট সময় 1 মাস, 1 মাসের পরে চলে গেলে অনেক সময় দেখা যায় বিরাট একটা তার চোখের ক্ষতি হয়ে যায়। সেটার থেকে সারভাইভ করা আসলে বা চিকিৎসা করে ফেরত আসা, দৃষ্টি ফিরিয়ে দেওয়া খুবই কঠিন হয়ে যায়। কাজে এই স্ক্রিনিংটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। তার পরবর্তীতে ওই স্ক্রিনিং অনুযায়ী তার চিকিৎসা নির্ভর করে, এবং চিকিৎসা করলে সে তার ভীষণটা ফেরত পেতে পারে। আমরা তো শিশুদের কথা একটু শুনছি, আমরা একটু অ্যাডাল্ট যারা রয়েছেন তাদের কথা একটু জানতে চাই যে একজন সাধারণ মানুষ তার আসলে কখন চোখের পরীক্ষাটা করানো উচিত, কোন বয়সে? অনেকেই ফিল করছেন যে আমি তো ঠিক আছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। অনেক সময় দেখা যায়, বিশেষ করে গৃহিণী যারা রয়েছেন, তারা অনেক সময় ফিল করেন যে আমার মনে হয় একটু মাথাটা ঘোরাচ্ছে বা চোখে একটু ঝাপসা লাগছে, হয়তো খাবার দাবারের কোনো ডেফিসিয়েন্সি থেকে এটা হচ্ছে। কিন্তু আসলে যখন এটা অনেক দিন পার হয়ে যায়, তখন তিনি ফিল করেন যে না, আমার চোখেই আসলে সমস্যা হয়েছে, বিশেষ করে যখন তিনি শেষ মোমেন্টে ডাক্তারের শরণাপন্ন হন। সেক্ষেত্রে আসলে স্যার কোন বয়সটা থেকেই আসলে আমাদের নিয়মিত চেক আপে থাকা উচিত? একটা সুন্দর প্রশ্ন। চোখের কোনো সমস্যা হলে কিন্তু একটা জিনিস শুধু চোখেই সীমাবদ্ধ থাকে না, এটা মাথা ব্যথার একটা কারণ হয়ে যায়। আচ্ছা, কাজেই যখন কোনো কারণ পাওয়া যাচ্ছে না তার মাথা ব্যথা, তখনই মনে করা উচিত তার চোখে কোনো সমস্যা হয়তো বা আছে। এবং এইটার মাথা ব্যথা যখন কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তখনই চক্ষুটা তার একটু দেখাই নেওয়া উচিত, পরীক্ষা করাই নেওয়া উচিত। এটার যে কোনো এজেই হতে পারে। আর একটা যেটা হয় সচরাচর 40 বয়সের কাছাকাছি গেলেই চালসে বলি আমরা, তার কাছের দৃষ্টিটা কমে যায়। স্যার, এটা কি অবধারিত যে 40-এর পরই আমাদের চোখের যে পাওয়ার সেটা কমতে থাকবে? অবধারিত কিনা এবং একই সঙ্গে যুক্ত করি যে কোনো প্রিকশন আছে কিনা? আচ্ছা, এইটা অবধারিতই বলা চলে, যদি তার এর আগে চক্ষুটা একদম পরিষ্কার থাকে। এর আগে সে কখনো চশমা ব্যবহার করে না, চোখের দৃষ্টি সব ভালো ছিল, সেই সবের ক্ষেত্রে এটা কিন্তু অবধারিত।
আচ্ছা আর 40 একটা যারা পেরোলেই চলছে। চালছে তখনই তার এই কাছে দেখার আচ্ছা। জন্য চশমা চশমা কিন্তু ব্যবহার ব্যবহার করতে হবে। আর একটা কারণে আমরা অনেক সময় বলিয়ে থাকি বা শুনে থাকি, আমাদের বাবা দাদা ওনারা তো কোনো চশমা পরে নাই, ওনারা ভালোই দেখে, এখনো দিচ্ছে, পড়ছে, হ্যাঁ, আমাদের কেন এই এই অবস্থা? সমস্যা আসলে এটার আসলে ব্যাখ্যা এইভাবে করা হয়, হয়তোবা ওনারা ওইভাবে আগে চক্ষু পরীক্ষা করায়নি, ওনাদের হয়তো স্বল্প দৃষ্টি ছিল, আচ্ছা ওইটা দিয়ে সেসব কাজ ঠিক মতোই করতে পারছে। 40-এ এসে ওই যে তার স্বল্প দৃষ্টি, ওইটাই তার এখানে হেল্প করছে। আচ্ছা আচ্ছা যে প্লাস পাওয়ারটা লাগে তার মাইনাস পাওয়ার আগে হয়তো লাগতো, সে ইউজ করেনি, এখন তার তো লাগবে প্লাস পাওয়ার, প্রেসবায়োপিয়া বলি, ওই পাওয়ারটা প্লাস মাইনাসে নেগোশিয়েট হয়ে সে কাছেও ভালো দেখছে, আগের মতো দূরেও যেটা মোটামুটি দেখতো ওইটা মিলে তাদের আর চশমা লাগে না। সেটা কেমন বুঝলাম না স্যার, মানে প্লাস মাইনাসটা নেগোশিয়েট। আচ্ছা, এটা একটু এভাবে বলি, যেমন 40 বয়স হয়ে গেলে যাদের আমরা সাধারণত প্লাস Plus, জি। 1 দিয়ে শুরু করি, জি। 50-এ গেলে প্লাস 2, 60-তে গেলে প্লাস 3, এটা মানে সাধারণ একটা রুল, এইভাবে দিয়ে থাকি। সাপোজ আপনার -1 লাগতো আগে, কিন্তু আপনি জানতেন না, ওইটা দিয়ে যতটা দৃষ্টি হয় আপনি মনে করতেন এটাই স্বাভাবিক। এখন 40-এ এসে আপনার ওই, তো এখন কাছে দেখার জন্য 1 দরকার ছিল, হচ্ছে, কিন্তু আগে তো আপনার মাইনাস Minus ছিল, 1 ছিল। এখন অ্যালজেব্রিক সামেশন যদি করি +1 -1, আপনি 40-এ কিন্তু এখন কাছে ভালোই দেখবেন, কিন্তু যাদের স্বাভাবিক ছিল তাদের তো ওই প্লাসটা অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে, আর ওনার ওই প্লাস মাইনাস মিলে নিউট্রাল হয়ে গেছে, জিরো হয়ে গেছে, বাহ। এইভাবে। চমৎকার স্যার। আবার একটু স্ক্রিন টাইমে আসি, যে আমরা তো জানি যে সবাই প্রচুর পরিমাণে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করছে, এই অভ্যাসের কারণে কি আসলে 40-এর আগেই আমাদের চোখে সমস্যা দেখা দিতে পারে, বা এটা কি আসলে সমস্যা তৈরি করতে পারে? সমস্যা করতে পারে যারা প্রচুর স্ক্রিন দেখে অথবা পড়ালেখা করে খুব বেশি, জি অল্প লাইটে পড়ালেখা করে, ঘুম সঠিক সময়ে সঠিক মাত্রায় ঘুমাতে পারে না, আচ্ছা তাদের ক্ষেত্রে। আর কিছু কিছু অসুখ যদি থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এইগুলোর রোগে যারা ভোগে তাদের এটা 40-এর আগেই দরকার হতে পারে। বা চমৎকার স্যার। অনেকে আসলে জানে না যে অল্প লাইট বা অল্প আলো ব্যবহার করলেও চোখের সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে, জি। স্যার সেক্ষেত্রে কি আসলে পর্যাপ্ত লাইটে পড়ালেখা করা উচিত। পড়ালেখা করলেই যে, মানে অতিরিক্ত বই পড়লেই যে চোখে প্রেসার পড়তে পারে বা চোখে কোনো সমস্যা তৈরি হতে পারে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত স্যার? আপনি আলোর কথা বলছিলেন, যদি পূর্ণ আলো নিয়ে পূর্ণ আলোতে ছেলেমেয়েরা বই পড়ালেখা পড়ে। করবে, তাতে কোনো অসুবিধা তেমন নাই। জি সেই ক্ষেত্রে কি ডে লাইট বেশি ভালো? ডে লাইট তো সবসময় ভালো, তাছাড়া এখন তো আর্টিফিশিয়াল লাইট জি করেও সাফিসিয়েন্ট লাইট তৈরি করা জি যায়। স্যার, আপনি অনেক বৈজ্ঞানিক প্রবন্ধ লিখেছেন এবং আন্তর্জাতিক সম্মেলনেও সেগুলো উপস্থাপন করেছেন, সেই অভিজ্ঞতার কথা যদি একটু জানতে চাই। গত 2 বছর আমি সায়েন্টিফিক সেক্রেটারি হিসাবে ছিলাম ওএসবির। আমাকে 3 দিন ব্যাপী সায়েন্টিফিক সেমিনার আয়োজন করতে হয়েছে ঢাকাতেই। সেখানে প্রায় 2000-এর উপরে ডেলিগেট দেশি বিদেশি মিলে জি বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেছে। সেখান থেকে আমাদের দেশি বিদেশি যে নলেজের এক্সচেঞ্জ হয়েছে, এটা আসলে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, এবং এটাই আমরা যেমন উপকৃত হচ্ছি, আচ্ছা আমরা যেমন আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করছি, এবং এই লব্ধ জ্ঞান আমরা আবার সাধারণ চক্ষুর রোগী যারা তাদের ক্ষেত্রে প্রয়োগ করছি। কাজে এটা একটা মানে মূল্যবান একটা জিনিস আসলে। নিশ্চয়ই স্যার। অভিজ্ঞতা। স্যার, এই- আপনি তো দীর্ঘদিন ধরে আসলে মানে চক্ষু চিকিৎসা সেবায় যুক্ত রয়েছেন, মানে যদি বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটটা আসলে কি রকম, বা কি ধরনের রোগী পাচ্ছেন, বা পরিমাণটা কি আসলে অনেক বেশি কিনা আগের চেয়ে?
ডেফিনেটলি আগের চেয়ে চোখের রোগী সমস্যার অনেক অনেক পরিমাণটা বেশি। হুম। সেই হিসাবে আমাদের চক্ষু ডাক্তারের অপতুলতা আছেই। আমরা বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে চক্ষু চিকিৎসকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চক্ষু রোগী কিন্তু অনেক বেড়েছে। আচ্ছা। যেমন আগে ধরেন 25% বাচ্চা চশমা লাগতো, কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং একটা রিসার্চে বলছে যে 2050 সালে এটা 50% হয়ে যাবে। তাহলে এর ভয়াবহতা কিন্তু খুবই খুবই মারাত্মক। স্যার, তার মানে স্যার চিকিৎসা সেবা নেওয়ার পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না কি স্যার? সেক্ষেত্রে কোন খাবারগুলো খাওয়া যেতে পারে? আমরা সব ধরনের পুষ্টি দরকার, কিন্তু চোখের জন্য যেগুলো ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো চোখের জন্য খুবই দরকার আসলে। এইগুলো আমরা সাধারণত পেয়ে থাকি মাছ, ছোট মাছ, বড় মাছ, সামুদ্রিক মাছ, সব মাছের ভিতরেই আমরা এটা পেয়ে থাকি। আর যেটা পেয়ে থাকি সবুজ শাকসবজি যেগুলো আছে, এবং কি লাল শাক, পুঁই শাক, যেগুলো আমাদের মায়েরা প্রায় কচু শাকের কথা বলে। কচু শাক, হ্যাঁ, কচু শাকের সঙ্গে ওটা আবার আয়রন আরো বেশি থাকে, হ্যাঁ, ওটা আরো ডাবল পুষ্টি। এছাড়া বিভিন্ন ধরনের রঙিন ফ্রুটস, ফল, যেগুলো আমাদের দেশি ফল, এইগুলোই আমাদের এই ভিটামিন এ সমৃদ্ধ খাবার। এইগুলোই যদি আমরা নিয়মিত কিছু কিছু গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের চোখের পুষ্টি যেটা ওটা লাগু। স্যার, বর্তমান সময়ে বাংলাদেশের যে চক্ষু চিকিৎসা চলছে, সবচেয়ে বড় আসলে চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন? বললাম ওই যে এটা বিভিন্ন কারণ। একটা হচ্ছে আমাদের অশিক্ষা, বিভিন্ন ধরনের কুসংস্কার, এটা তো প্রান্তিক লেভেলে আছে। এবং আরও যেটা আমরা কোথায় চিকিৎসা সেবাটা পাবো সেই নলেজটাও আমাদের অনেকের নাই, আমরা ভুল জায়গায় ভুল চিকিৎসা নিচ্ছি। আরও যেটা উপরের দিকে যাব, পরিকল্পনার অভাব, আমাদের যথেষ্ট চক্ষু ইনস্টিটিউট নাই, এবং চক্ষু চিকিৎসকের সংখ্যাও আসলে অপ্রতুল। এনজিও, গভর্নমেন্ট সব মিলেই আসলে সাফিসিয়েন্ট না। এই সব জিনিসগুলোতে আমরা যদি অ্যাড্রেস করতে পারি, তাইলে আমরা আমাদের এই বিরাট জনগণের চক্ষু সেবাটা নিশ্চিত করতে পারবো। নতুন প্রজন্মের যারা চিকিৎসক রয়েছেন, যারা আসলে চক্ষু বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে চান বা কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলা, তারা তাদের এই চক্ষু বিজ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান মানে বিশ্বমানের যেন হয়, এই চেষ্টাই করবে, এবং তারা হাতে কলমে চিকিৎসা লাভ করবে, এবং এই চিকিৎসা যেটা তারা শিখছে সেটাই জনগণের কল্যাণে তারা ব্যয় করবে। কাজেই এই জ্ঞানটা তাদের দরকার। শুধু পুঁথিগত জ্ঞান হলে হবে না, তাদের এটা টেকনিক্যাল, যেটা হাতে কলমে, এই জ্ঞানটা এর সঙ্গেই অর্জন করে ফেলতে হবে। তাহলে তার পুঁথিগত যে জ্ঞান এবং তার টেকনিক্যাল হ্যান্ডস, এই দুটো যদি বিশ্বমানের হয়, তাহলে সে উন্নতি লাভ করবে এবং সঠিক সেবাটা দিতে পারবে। জি স্যার, ভবিষ্যতে আপনার পরিকল্পনা এবং স্বপ্ন, এবং বিশেষ করে বাংলাদেশের চক্ষু চিকিৎসায় আপনার যে অবদান, সেটাকে আসলে আপনি কোথায় দেখতে চান? এইভাবেই দেখতে চাই যে আমাদের চক্ষু সেবা আমাদের দেশে যেটা, সেটা বিশ্বমানের হবে। আমাদের দেশের কোনো চোখের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না। হ্যাঁ, ছোট বড় সবাই যেন এই চিকিৎসাটা পায়, এটা এনশিওর করতে হবে, সরকারি লেভেলেও এবং বেসরকারি লেভেলে। চমৎকার স্যার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে রয়েছে, একটু পরিবারটা নিয়ে জানি। পরিবার, কাজ, সবকিছু মিলে যেভাবে সামঞ্জস্য রেখে আপনি কাজ করে চলেছেন, একটু শুনতে চাই। আচ্ছা, আমার এক ছেলে আর এক মেয়ে। জি। ওরা পড়ালেখা করছে, একজন
আর একজন অলরেডি বুয়েট থেকে পড়ালেখা করে চাকরিতে আছে এবং পড়াশোনাও করছে পাশাপাশি। এই মেয়েটা ইন্টারমিডিয়েট পড়ে, সামনে পরীক্ষা আছে। এই তো আমাদের। জি। তারা কেউ কি এই চিকিৎসা পেশায় আসার ব্যাপারে আগ্রহী হয়েছে বা ওই যে বললাম বড় ছেলে তো নাই, জি বুয়েট থেকে যেহেতু সে পাশ করেছে, হ্যাঁ, ছোটটা। ট্রিপল ইতে পাশ করেছে। আচ্ছা, ত্রিপলিতে পড়েছেন। জি। এখন একটা বেসরকারি ইউনিভার্সিটিতে টিচার আর সঙ্গে পড়ালেখাও করছে এই। আর মেয়েটা তো ইন্টারমিডিয়েট, কিন্তু ওর ইচ্ছা, এই ব্যাপারে আগ্রহটা একটু কম। জি জি। স্যার অনেক অনেক শুভকামনা আপনার পরিবারের জন্য, একই সঙ্গে আপনার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই স্যার, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ মাছরাঙ্গার সকল দর্শকদেরকে।